কাশতে কাশতে চোখ ঠেলে বেরিয়ে আসছিল শুভঙ্করের। পাঁজর সর্বস্ব বুকের খাঁচা হাঁপড়ের মতো ওঠানামা করছে একটু দম নেওয়ার জন্য। নাক মুখ এমন লাল হয়ে উঠেছে, মনে হচ্ছে এই বুঝি দম আটকে গেল ওর। মৈথিলি উদ্ভ্রান্তের মতো স্বামীর পিঠ ডলে দিচ্ছিল ব্যস্ত হাতে। একটু যদি আরাম পায় ও। একটু পর কাশির দমক একটু কমল যেন। বিছানায় এলিয়ে পড়ল শুভঙ্কর। গত 2 মাস ধরে বিছানায় শুভঙ্করের নিত্যসঙ্গী। যত দিন যাচ্ছে ওর শরীরটা যেন গুটিয়ে ছোট হয়ে আসছে একটু একটু করে। কেমো নিতে হয়েছে বলে মাথার চুলগুলো ফাঁকা হয়ে এসেছে। কোটরগত চোখ, চুলহীন মাথা, অস্থিরসার শরীরের শুভঙ্করকে দেখলে মনে হয় 90 বছরের বৃদ্ধ। দীর্ঘদেহী সুঠাম বলিষ্ঠ এক যুবক কোন মন্ত্র বলে হারিয়ে গেছে কোথায় কে জানে। প্রিয়জনদের আপ্রাণ চেষ্টাতেও যাকে আর ফিরিয়ে আনা যাবে না কোনো দিনও। বিছানায় শুয়ে থেকে মুখ হাঁ করে থেকে থেকে দম নেওয়ার চেষ্টায় হাঁপাচ্ছিল শুভঙ্কর। পরম মমতায় স্বামীর বুকে হাত বোলাতে বোলাতে মৈথিলি বলল, কি গো, কষ্ট হচ্ছে খুব? আমার আবার কষ্ট কিসের? এখন চলে যেতে পারলেই বাঁচি। তোমাকে বড্ড কষ্ট দিচ্ছি মিঠু, ক্ষমা করো আমাকে। দম আটকানো গলায় বলল শুভঙ্কর। চুপ করো তুমি, বুকে হাত বুলিয়ে দিচ্ছে, একটু ঘুমানোর চেষ্টা করো। মৃদু ধমক দিল মৈথিলি। ঈশ্বরকে বলো যেন চিরদিনের মতো ঘুমিয়ে পড়ি। প্লিজ এভাবে বলো না, আমি আরও বড় ডাক্তার দেখাবো তোমাকে। তুমি সেরে উঠবে ঠিক, দেখে নিও। চুপ করে গেল শুভঙ্কর। ও জানে এ কখনো হবার নয়, এ রোগ আর সারবার নয়। ডাক্তারেরা তো জবাব দিয়েই দিয়েছেন। বলেছেন শেষ কটা দিন বাড়ির পরিবেশে রাখা হোক রোগীকে, চিকিৎসায় আর কাজ হবে না কিছু। রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে শরীরের ভেতরে। কিন্তু মৈথিলি কেন যে মানতে চায় না সত্যিটা। ও এখনও আশা করে অলৌকিক কিছু ঘটবে আর সেরে উঠবে শুভঙ্কর। বোকা মেয়েটা তাই এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শুভঙ্করকে ধরে রাখার। এই শুভ, চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। দিঘির অতল জলের দিকে একদৃষ্টে তাকিয়ে জলের গভীরতা মাপার চেষ্টা করছিল, নাকি নিজের জীবনে ঘনিয়ে আসার সমস্যার তল খুঁজতে চেষ্টা করছিল শুভঙ্কর, কে জানে। এবারে মৈথিলির কথাই ঘাড় ঘুরিয়ে তাকালো ওর দিকে। আশায় উত্তেজনায় চকচক করছে মৈথিলির 2 চোখ। বাস্তব থেকে শতহাত দূরে থাকা মেয়েটির জন্য মায়ায় বুক টনটন করে শুভর। ও হাত বাড়িয়ে মৈথিলিকে কাছে টানলো অল্প। পালাবো কেন? তোমার বাবার কাছ থেকে চেয়ে আনবো তোমাকে। শুধু একটু সময় চাই আমার। কোথা থেকে পাবে সময়? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে শুভ। একটুও সময় আর নেই, তুমি বুঝতে পারছো না? অস্থির হয়ে বলল মৈথিলি। কিন্তু পালিয়ে গিয়ে তোমাকে নিয়ে তুলবো কোথায়? আমার অবস্থা কি তোমার অজানা? নিজেরই কিছু ঠিক নেই, এর মধ্যে তোমাকে টানবো কোন সাহসে? আমি কিচ্ছু জানি না। তুমি যেখানে নিয়ে যাবে আমায় সেখানেই যাব আমি। আমি মেসে থাকি আরও 10 জনের সাথে। চাকরিটাও এখনো পাকা হয়নি। এর মধ্যে কি করে তুমি আসবে আমার কাছে? প্লিজ মিঠু, ছেলে মানুষই করো না। বাবার কাছ থেকে একটু সময় চেয়ে নিতে পারবে না তুমি? অনেকবার বলেছি আমি বাবাকে, লাভ কিছু হচ্ছে না। বাবা এমনিতেই পছন্দ করেনি তোমাকে। তুমি বিশাল চাকরি করলেও বাবা তোমায় মেনে নিত না, কারণ তুমি কায়স্থ ঘরের ছেলে আর আমরা ব্রাহ্মণ। মানে? অবাক হলো শুভ। এসব আবার আজকাল কেউ মানে নাকি? ঠিক মতো বোঝালেই ঠিক মেনে নেবেন উনি। তাও যদি না মানেন, তবে আমি ওনার পায়ে পড়ে যাব। না মেনে যাবেন কোথায়? হুম, তুমি চেনোই না আমার বাবাকে। এসব ব্যাপারে ভয়াবহ গোঁড়া আমার বাবা। কিছুতেই মানবেন না তিনি। আর বাবার কথাই শেষ কথা আমাদের বাড়িতে। আর কারো কথার কোনো দাম নেই সেখানে। তবে আর কি করার আছে আমাদের? বললাম তো পালিয়ে বিয়ে করব, বলল মৈথিলি। না, সেটা সম্ভব নয়। একটা রাস্তাই আছে। তুমি বরং বাবার পছন্দ করা পাত্রকেই বিয়ে করে ফেলো, অসহায় শুভঙ্কর বলল। কি বললে?
আর একবার বলো। হাত বাড়িয়ে শুভর জামা খিমচে ধরল মৈথিলি। ওর দু চোখে জল টল টল করছে। শুনে রাখো, বিয়ে আমি তোমাকেই করব, নইলে অন্য রাস্তা খোলা আছে আমার কাছে। অন্য রাস্তা? হ্যাঁ, অন্য রাস্তা, যাতে আর কারোর সাথে আমার বিয়েটা না হয়, সেই রাস্তা। চলে যাবার জন্য উঠে দাঁড়ালো মৈথিলি। ওর মুখ চোখের ধরন ভালো ঠেকছিল না শুভঙ্করের। অসম্ভব অভিমানী আর আবেগপ্রবণ এই মেয়েকে কিচ্ছু বিশ্বাস নেই। ভয় পেয়ে গেল শুভ। সে হাত বাড়িয়ে মৈথিলির হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ? শোনো, কোনো পাগলামি করো না, প্লিজ। তবে বলো, এই যে হাত ধরেছ, আর কখনো ছাড়বে না? সারা জীবন তুমি আমি একসাথে থাকবো, কথা দাও? মৈথিলি সোজাসুজি তাকিয়ে আছে শুভর দিকে। শুভর হাতের মুঠোর মধ্যে ঘেমে যাচ্ছিল মৈথিলির হাত, তবুও শুভ ছাড়ছিল না সেই হাত। মানুষ যখন কোনো কিছু করবে বলে মনস্থির করে ফেলে, সামনের বাধাগুলো হয়তো খুব বড় হয়ে দাঁড়ায় না তখন। তাই প্রচণ্ড ঝড়ে খড়কুটোর মতো উড়ে না গিয়ে বা দুরন্ত ঢেউয়ে ডুবে না গিয়ে দুটো মানুষ প্রাণপণে হাত ধরে থেকে পার করে যেতে চেয়েছিল সব বাধা। শুভ প্রচণ্ড ঝুঁকি নিয়ে মেজবাড়ি ছেড়ে ছোট্ট একটা ঘর ভাড়া করেই ফেলল শেষ পর্যন্ত। মৈথিলিও একদিন ঘর ছেড়ে বেরিয়ে এলো শুভর হাত ধরতে। ছোট্ট ঘরে দুজনের ছোট্ট সংসার চলছিল ভালোই। মৈথিলিও নিজের চেষ্টায় একটা স্কুলে পড়ানোর কাজ জুটিয়ে ফেলেছিল। প্রাচুর্য না থাকলেও অভাব যে ছিল সে কথা বলা যায় না। কিন্তু একদিন একটা ভয়ঙ্কর অন্য রকমের ঝড় এসে তছনছ করে দিয়ে গেল মৈথিলি আর শুভর ছোট্ট সংসার। যেদিন চেন স্মোকার শুভর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ল, মৈথিলি ওর বুকে ঝাঁপিয়ে পড়ে বারবার একটা কথাই বলছিল, এবারে কি হবে? এবারে কি হবে আমার? একবারও আমার কথাটা ভাবলে না তুমি? ওকে সান্ত্বনা দিতে গিয়ে শুভ কেঁদে ফেলছিল বারবার। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। ঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যেতে মৈথিলি চোখের জল মুছে নিয়ে ফের মাথা তুলে দাঁড়ালো। লড়তে হবে ওকে, যে করেই হোক শুভকে ধরে রাখতে হবে নিজের কাছে। ক্যান্সার হলেই কি মানুষ মারা যায় নাকি? ক্যান্সারকে জয় করে জীবনের পথে ফিরে এসেছেন এমন মানুষের সংখ্যাও খুব কম নয়। সেই আশা বুকে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াইয়ে নামলো মৈথিলি। ও জানতো এই লড়াইটা ওর একার লড়াই, কেউ নেই ওর পাশে। মৈথিলির বাবা তো মেয়ের মুখ দর্শন করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। বাবা চান না বলে মা আর ভাইয়েরও কিচ্ছু করার নেই। বিয়ের পরে শুভকে নিয়ে বাবার সাথে দেখা করতে গিয়েছিল মৈথিলি। ভেবেছিল এবারে নিশ্চয়ই বাবা মাপ করে দেবেন ওদের। কিন্তু বাবা বাড়ির সদর দরজা থেকে দূর দূর করে তাড়ালেন মেয়েকে। পরিষ্কার বলে দিলেন এ বাড়িতে ঢুকতে হলে শুভকে ছাড়াই আসতে হবে। সেটা কখনোই সম্ভব ছিল না মৈথিলির কাছে। শুভর দিকে তো কেউ নেই। ও মানুষ হয়েছে ওর এক কাকার কাছে। কাকিমা কখনোই ভালো চোখে দেখতেন না শুভকে। কাজেই কোনো মতে একটা চাকরি জোগাড় করে নিয়ে কাকার বাড়ির মায়া কাটিয়েছিল শুভ। এই বিশাল লড়াইটা একা লড়বে কীভাবে ভেবেই দিশেহারা হচ্ছিল মৈথিলি। তবুও পিছু হটেনি সে। লড়াই চালিয়ে যাচ্ছিল নিজের সাধ্যমতো। একটু একটু করে নিঃস্ব হচ্ছিল ও। এই রোগটা যেমন বড়, তেমন চিকিৎসার খরচও বিশাল। দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল মৈথিলির। ঘুরে দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না ওর। ঠিক তখনই ওর পাশে এসে দাঁড়ালো অনিমেষ, শুভর বন্ধু। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়, ঠিক তেমনভাবেই অনিমেষকে আঁকড়ে ধরল মৈথিলি। লড়াইটা যে জিততেই হবে ওকে। সে অনিমেষকে ধরেই হোক আর যেভাবেই হোক, শুভকে কিছুতেই চলে যেতে দেবে না ও। এক গাদা ওষুধপত্র কিনে নিয়ে যেতে যেতে মনে মনে শুভকে খিস্তি দিচ্ছিল অনি। শালার যেন কই মাছের জান, খাবি খাচ্ছে, তবু মরে যাচ্ছে না। কবে যে সরবে বেটা মৈথিলি আর ওর মাঝখান থেকে? দরদ দেখাতে গিয়ে এক গাদা খরচ হয়ে যাচ্ছে। বেটার পটল তুলবার নামগন্ধও নেই। বন্ধুর জন্য দরদ দেখাতে ভারী বয়েই গেছিল অনিমেষের। শুধু এই মেয়েটার জন্যই সব গোলমাল হয়ে গেল। শুভর সঙ্গে মেয়েটাকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে গেছিল অনিমেষ। শুভর ভাগ্যের প্রতি ঈর্ষান্বিত অনিমেষের মনে হয়েছিল মেয়েটাকে 2 পয়সার চাকরি করা শুভর সঙ্গে একেবারেই মানায়নি, একেবারেই নয়।
এই আশ্চর্য সুন্দর মেয়েটা যেন রূপকথার কোনো পাতা থেকে উঠে এসেছে। মেয়েটাকে রাজপ্রাসাদেই মানায়, কুঁড়ে ঘরে নয়। বাবার ব্যবসাতে অনিমেষ প্রচুর রোজগার করে, কোনো কিছুর অভাব নেই ওর। ও মেয়েটাকে যা যা দিতে পারত, শুভ সেসব দেওয়ার কথা কল্পনাই করতে পারবে না। বেচারি মেয়েটা ফেঁসে গেল শুভকে ভালোবেসে। তবে জীবন যে কখন কাকে কোন সুযোগ দেয় তা কেউ বলতে পারে না। শুভর অসুখের খবর পেয়ে দেখতে এসেছিল অনিমেষ। উদ্দেশ্য ছিল মৈথিলীকে একটিবার দেখে যাওয়ার। মৈথিলী যখন অনিমেষের সামনে বারবার কেঁদে ফেলছিল টাকার অভাবে শুভর উপযুক্ত চিকিৎসা হচ্ছে না সে কথা বলতে গিয়ে, তখনই অনিমেষের ভেতরে বসে থাকা সুযোগ সন্ধানী মানুষটা বলে উঠেছিল, এই তো সুযোগ, এই দুর্বল সময়ে মেয়েটাকে হাতের মুঠোয় নিয়ে আসার। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। গা ঝাড়া দিয়ে উঠে অনিমেষ হাত রেখেছিল অসুস্থ শুভর মাথায়। বলেছিল, আমি থাকতে আমার বন্ধুটার চিকিৎসা আটকে যাবে শুধু টাকার জন্য? কি করে ভাবলে মৈথিলী? ওর চিকিৎসা হবে, যত টাকা লাগে দেব আমি। মুহূর্তেই মৈথিলীর চোখে আলো জ্বলে উঠতে দেখেছিল অনিমেষ। শুধু শুভ দুর্বল গলায় বলেছিল, না না, তা কি করে হয়? তুই কেন টাকা দিবি অনি? এই বিপদের দিনেও আমি চুপ করে সব দেখব ভাবলি কি করে তুই? তাছাড়া তুই এত ভাবছিস কেন? মনে কর টাকাগুলো ধার হিসেবেই দিচ্ছি। না না, ও কি করে ধার শোধ করবে? ওকে থামা এবার। আমার জন্য যে মেয়েটা মরতে বসেছে। অসহায় শুভ বলেছিল, কিন্তু কেউ ওর কথা কানে তোলেনি। নতুন উদ্যমে শুভ চিকিৎসা শুরু করেছিল মৈথিলী, আর অনিমেষ শুধু অপেক্ষা করেছিল উপযুক্ত সময়ের। ঠাড়ে ঠোড়ে মৈথিলীকে নিজের মনের বাসনার কথা বোঝাতে চেয়েছিল অনিমেষ। সে যে শুধু মৈথিলীর জন্যই ওর পাশে দাঁড়িয়েছে সে কথাও বলতে চেয়েছিল, কিন্তু মেয়েটা যেন পাঁকাল মাছের মতো, ধরতে গেলে শুধুই পিছলে পিছলে যাচ্ছে। মুখে বলছে শুভ যতদিন আছে এসব সম্ভব নয় কিছুতেই। হ্যাঁও বলছে না, আবার নাও বলছে না। মাঝখানে ঝুলিয়ে রেখেছে অনিমেষকে। মেয়েটা চালাকি করছে না তো? অবশ্য চালাকি করে পারও পাবে না, অনিমেষকে তো চেনে না। অনিমেষকে দেখেই মৈথিলীর মুখে হাসি ফুটল। ওষুধগুলো এনেছ? হ্যাঁ এনেছি, কিন্তু এভাবে আর কতদিন? আর কোনো চিকিৎসা দরকার আছে কি ওর? যতদিন চলে চলুক না, লোকে দেখুক চিকিৎসা চলছে ওর। কেউ তাহলে কিছু সন্দেহ করবে না। লোকে দেখবে বলে, নাকি নিজেই চাইছো না? পরিষ্কার করে বলো দেখি। মৈথিলীর হাত চেপে ধরে বলল অনিমেষ। কি যে বলো? হাত ছাড়িয়ে নিল মৈথিলী। ওর মুখে রহস্যময় হাসি। সেই হাসির মানে জানে না অনিমেষ। ওষুধগুলো গুছিয়ে রেখে মৈথিলী বলল, চা খাবে অনিদা? চা নয়, আমি তোমাকে খাবো। মুখ দিয়ে প্রায় বেরিয়েই যাচ্ছিল অনিমেষের, কোনো মতে সামলালো নিজেকে। হ্যাঁ দাও। শুভ ঘুমোচ্ছে, যদিও ওষুধের প্রভাবে। সেদিকে একবার তাকিয়ে মৈথিলী রান্নাঘরে গেল চা করতে। অনিমেষও তাকিয়েছিল শুভর দিকে। ওর নাকে নল লাগানো, যাতে তরল খাবার ওই পাইপের মধ্য দিয়েই ওকে খাওয়ানো যায়। উফ, কি বিভৎস দেখতে লাগে শুভকে, ঠিক যেন একটা প্রেত। মাথার মধ্যে ধেয়ে আসা রাগটা টের পাচ্ছিল অনিমেষ। শালা, এর জন্যই মৈথিলীকে নিজের করে পাচ্ছে না ও। ব্যাটার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে অনিমেষ আর মৈথিলীর মাঝে। অক্কা পাবো পাবো করেও ব্যাটা অক্কা পাচ্ছে না। কেমন হয় ওকে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দিলে? প্রচণ্ড রাগ আর তীব্র লোভে কাণ্ডজ্ঞান হারালো অনিমেষ। শুভর পাশে পড়ে থাকা পাশবালিশটা তুলে নিয়ে সজোরে চেপে ধরল ওর মুখে। বন্ধুর হাত আঁকড়ে ধরে বালিশটা সরাতে চাইল শুভ, কিন্তু তার জীর্ণ শীর্ণ হাত দুটো এতটাই দুর্বল যে তারা কোনো প্রতিরোধ তৈরি করতেই পারল না। ছটফট করারও বুঝি শক্তি ছিল না শুভর। নিমেষের মধ্যে নিস্তেজ হয়ে পড়ল সে। তখনই ঝনঝন শব্দে চমকে তাকালো অনিমেষ। ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে মৈথিলী। ওর হাত থেকে কাপ ডিশ মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। উফ, একটুর জন্য ধরা পড়ে গেল অনিমেষ। মেয়েটা কি আর একটু সময় রান্নাঘরে থাকতে পারল না? পাগলের মতো ছুটে এসে অনিমেষকে ধাক্কা দিয়ে সরিয়ে শুভর মুখ থেকে বালিশটা তুলে নিল মৈথিলী। নিথর শুভর প্রাণহীন শরীরটা পাগলের মতো ঝাঁকাতে লাগলো।
পেছন থেকে গিয়ে ওর পিঠে হাত রাখলো অনিমেষ। শুভ আর নেই মৈথিলি, বুঝতে পারছো না? হঠাৎ করে ঘুরে দাঁড়ালো মৈথিলি, তারপর ঝাঁপিয়ে পড়ল অনিমেষের উপর। আঁচড়ে কামড়ে খিমচে একেবারে অস্থির করে তুলল অনিমেষকে। কেন এটা করলে? কেন? শুভকে মেরে ফেলেছ তুমি? কেন? কেন? কোনো মতে মৈথিলিকে ধাক্কা দিয়ে সরালো অনিমেষ। মৈথিলির দু গাল ভিজে যাচ্ছে অবিরাম জলের ধারায়। সেদিকে তাকিয়ে অনিমেষ বলল, শান্ত হও তুমি। শুভ তো এমনিতেই মরত, কদিন আগে বা কদিন পরে। বেঁচে থেকে যে কষ্ট পাচ্ছিল ও, তার থেকে ওকে মুক্তি দিলাম আমি আজ। তুমিও তো এটাই চাইছিলে। বারবার তুমিই কি বলনি যে যতদিন শুভ আছে ততদিন কিছুই সম্ভব নয়? তাই তো শুভকে সরিয়ে দিলাম আমি। বজ্রাহতের মতো থমকে গেল মৈথিলি, যেন বিষাক্ত সাপের কামড় খেয়েছে। সেভাবেই তীব্র যন্ত্রণায় নীল হয়ে উঠল তার মুখ। যন্ত্রণায় বেঁকে চুরে গেল তার মুখের প্রতিটি পেশি। সেদিকে তাকিয়ে এগিয়ে গেল অনিমেষ। দুহাতে মৈথিলির কাঁধ চেপে ধরে বলল, আমি যা করেছি সব তোমাকে পাবো বলে করেছি। এবারে তুমি আর আমি এক হয়ে যেতে পারি। কেউ নেই আর আমাদের মাঝখানে। তীব্র আঘাতে নীল হয়ে ওঠা মৈথিলির মুখের পেশিগুলো নড়ে উঠল এবার। অস্পষ্ট বলল, হ্যাঁ, আমি তো বলেছিলাম যতদিন শুভ আছে ততদিন কিছুই সম্ভব নয়। তাহলে ঠিকই করেছো তুমি, ঠিক করেছো। এবারে তুমি আর আমি এক হয়ে যেতে পারবো। ব্যাপারটা এত সহজে হবে আশা করেনি অনিমেষ, তাই বেজায় খুশি হয়ে উঠল ও। আনন্দের চোটে বলে ফেলল, তাহলে কালই চলো আমার সাথে। খুব শীঘ্রই বিয়ে করব আমি তোমায়। না, এক্ষুনি নয়, লোকে সন্দেহ করবে। সবাই ভাবুক এটা স্বাভাবিক মৃত্যু। রোগে ভুগে মারা গেছে শুভ। ওর শেষ কাজটা হয়ে যাক, তারপরেই আমি তোমার হয়ে যাব। সত্যি? কি বুদ্ধি তোমার! আনন্দে গদগদ হয়ে বলল অনিমেষ। ওর দু চোখে তখন লোভের ছায়া। পরপর সব ঘটনা খুব স্বাভাবিকভাবেই ঘটে গেল কয়েকদিন ধরে। শুভর মৃত্যু নিয়ে কেউ কিছু সন্দেহ করল না। এতদিন ধরে রোগে ভোগা মানুষ তো এভাবেই হঠাৎ করে মারা যায়, এতে অস্বাভাবিক কিচ্ছু নেই। সময় মতো শুভ শেষ কাজটাও হয়ে গেল। পুরো ব্যাপারটা এত নিখুঁতভাবে সামলেছে মৈথিলি, কেউ ঘুণাক্ষরেও টের পায়নি ভেতরে ভেতরে এত কিছু ঘটে গেছে। শুভর কাজ শেষ হওয়ার কিছুদিন পরেই মৈথিলি নিজের থেকেই বলল, এবারে বিয়ে করো আমায়, আর দেরি করো না। সবাইকে জানিয়ে এই মুহূর্তে বিয়েটা সম্ভব নয়, তাই কালীঘাটে গিয়ে মৈথিলিকে সিঁদুর পরিয়ে দিল অনিমেষ। পরে রেজিস্ট্রি করে নিলেই চলবে। বিয়ের পরেই মৈথিলিকে নিয়ে নিজের ফাঁকা ফ্ল্যাটে চলল অনিমেষ। আজ পুরো দিন আর রাত ওখানেই কাটাবে ওরা। ভেতরে ভেতরে চাপা উত্তেজনায় ফুটছিল অনিমেষ। এতদিনে মনের মতো মেয়েটিকে একেবারে নিজের করে পাবে ও। মৈথিলির শরীরের উষ্ণতার স্বাদ নেওয়ার আশায় তর্স হয়েছিল না অনিমেষের। ফ্ল্যাটে পৌঁছে মৈথিলি মুগ্ধ হয়ে বলল, বাহ, কি সুন্দর তোমার ফ্ল্যাট, কেমন সাজানো গোছানো। এখন থেকে এই ফ্ল্যাটটা তোমারও, তুমি নিজের মতো করে সাজিয়ে নিও আবার, বলল অনিমেষ। খুশি হয়ে মাথা নাড়ল মৈথিলি। বাইরে থেকেই লাঞ্চ করে এসেছিল দুজনে, তাই সারা দুপুর জুড়ে ঘর গোছালো মৈথিলি। আর কি কি কিনে আনলে ঘরটা আরও সাজানো যাবে সে বিষয়ে টুকটাক পরামর্শ করলো অনিমেষের সাথে। মৈথিলি যে এত শিগগিরই শুভকে ভুলে গেছে দেখে ভালো লাগছিল অনিমেষের। অবশ্য শুভ তো এমনিতেই মরেছিল, ও প্রেতকে মনে করে রাখার তো কিছু নেই। মৈথিলিকে একবার ছুঁয়ে দেখার তীব্র বাসনায় মনে মনে পুড়ে যাচ্ছিল অনিমেষ। কিন্তু মৈথিলি সেই সুযোগ দিলে তবে তো। ধৈর্য ধরে অপেক্ষা করছিল অনিমেষ। মৈথিলি নিজে থেকেই যখন এতটাই গিয়েছে, বাকিটুকু তবে আটকে থাকবে কেন? প্রিয় নারী নিজে থেকে ধরা দিলে যে আনন্দ, জোর করে কেড়ে নেওয়াতে কি সেই আনন্দ থাকবে? বিকেলে টিভি খুলে বসেছিল অনিমেষ। মৈথিলি এখনও কী সব খুটখাট করছে কে জানে। একসময় কাছে এলো ও, নরম স্বরে বলল, তুমি কি এখন চা খাবে? চা নয়, আমি তোমাকে খাবো, এতদিনে পরিষ্কার গলায় বলল অনিমেষ। ওর দু চোখে দুষ্টুমির হাসি। মৈথিলিও হেসে ফেলল, বলল, হুম, এখন এসব নয়, পুরো রাতটাই তো পড়ে রয়েছে। মৈথিলির হাসি মাখা চোখ দুটোর দিকে তাকিয়ে পাগল হয়ে যাচ্ছিল অনিমেষ। উফ,
আমার মাথা ব্যথা করছে কেন এত? ঝিমঝিম করছে শরীর, বমি পাচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন আমার? আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো এক্ষুনি, প্লিজ। ছটফট করছিল অনিমেষ। সামনে পড়ে আছে খালি চায়ের কাপ। মৈথিলি যেন পাথরের মূর্তি। অনিমেষের কোনো কথাই স্পর্শ করছে না ওকে। নির্নিমেষ নয়নে অনিমেষের দিকে তাকিয়ে আছে ও। ছটফট করতে করতে অনিমেষ একসময় চিৎকার করে উঠল, কি খাইয়েছ তুমি আমাকে? কি করেছ তুমি? মৈথিলি তবুও নড়ে না। সে শুধু তাকিয়েই থাকে শুধু। একসময় স্থির হয়ে গেল অনিমেষ। সেদিকে তাকিয়ে নড়ে উঠল পাথরের মূর্তি। উঠে দাঁড়ালো ও। টলতে টলতে বেরিয়ে গেল বাইরে। আর একটা কাজ যে বাকি রয়ে গেছে। ইন্সপেক্টর অসীম সামন্ত স্তব্ধ বিস্ময়ে তাকিয়েছিলেন মিষ্টি দেখতে মেয়েটার দিকে। তখন থেকে কী সব আবোল তাবোল বলেই চলেছে ও। মেয়েটা কি মানসিকভাবে সুস্থ? ওদিকে মেয়েটা তখনও বলেই চলেছে, আমাকে গ্রেপ্তার করুন স্যার, একজনকে খুন করেছি আমি। এই একটু আগেই চায়ের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলেছি লোকটাকে। আমার কাছে আর কিছু উপায় ছিল না। লোকটা আমার চোখের সামনে আমার অসুস্থ স্বামীকে খুন করেছে। লোকটাকে নিজের হাতে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। কারণ আমার জন্যই লোকটা খুন করেছে শুভকে। বিশ্বাস করুন, আমি যা করেছি শুভকে বাঁচাবার জন্যই করেছি। শুভ ছাড়া যে কেউ ছিল না আমার। বুঝতে পারিনি লোকটাই শুভর মৃত্যুর কারণ হবে। আমাকে শাস্তি দিন ইন্সপেক্টর। দুটো মানুষ খুন হয়েছে আমার জন্য। আমার স্বামীর মৃত্যুর জন্য আমিই দায়ী। হাউ হাউ করে কাঁদছিল মেয়েটা। ইন্সপেক্টর সামন্ত মেয়েটাকে সময় দিচ্ছিলেন নিজেকে সামলে নিতে। মেয়েটার কাছ থেকে ঠিকানাটা জেনে নিয়ে ভিকটিমের বডি পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। কেস হিস্ট্রিটাও লিখে